পর্ব 2। ফোনের সিগন্যালটা ঠিকমতো পাচ্ছে না, তাই বাড়ির ভেতর থেকে হ্যালো হ্যালো করতে করতে বেরিয়ে এসেছে গুলজার বিবি। গুলজার বিবিকে এক কথায় বলতে পারেন এত বড় শেখ পরিবারের অভিভাবক। মহিলা হলেও তার কথাতেই সবাই চলে, কারণ তার বুদ্ধির কাছে সবাইকে হার মানতে হয়। বাড়িতে স্বামী আশফাক উল্লাহ থেকে ছেলে আশরফ এবং মেয়ে আলিহা থেকে সবাই তার চিৎকারে অতিষ্ঠ বলতে ভয় পায়। তার কাছে ফোন এসেছে কলকাতার মিটিয়া বুরুজ থেকে সানজিদ খান প্রখ্যাত গার্মেন্ট ব্যবসায়ী। সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা গিয়ে তার কাছে দর্জির কাজ করে, আর তার নিজের একমাত্র ছেলে সাহিরকে তার ব্যবসার কাজে লাগাতে পারছে না। গ্রাজুয়েট হয়ে সাহির সারাক্ষণ বাড়ির বাইরে বন্ধুদের সাথে পার্টি আর মেয়েদের নিয়ে ফুর্তি করে ঘুরে বেড়ায়। তাই তার অবাধ্য ছেলে সাহিরকে এক প্রকার জোর করে পাঠিয়েছে আসামের বরপ্রাথার গ্রামে। সেখানে সানজিদ খানের বড় বোন গুলজার বিবি থাকে। গ্রামের পরিবেশে সাহিরকে কয়েক মাস রেখে জীবনের প্রকৃত মূল্যবোধ আর সামাজিকতা শেখাতে চায় সানজিদ। ছেলে পৌঁছেছে কিনা সেটা নিয়ে বেশ চিন্তিত, তাই সে ফোন করেছে গুলজার বিবিকে। বিশাল মাটির বাড়ি থেকে বেরিয়ে বিরক্ত হয়ে উঠানের পায়চারি করতে করতে কথা বলছিল গুলজার বিবি। বাড়ির বাহিরটা মাটির পাঁচিল দিয়ে ঘেরা, হাতে ফোন, কপালে চিন্তার ভাঁজ। ফোনের সিগন্যাল ঠিকভাবে আসছিল না বলে বারবার হ্যালো হ্যালো করে চেঁচাচ্ছিল। এই চিৎকারে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা জানে বড় কিছু ঘটতে চলেছে। ছেলে আশরফ আর মেয়ে ফারিহা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। স্বামী আশফাক উল্লাহ সাহেব চোখ বন্ধ করে দোয়া পড়ে যাচ্ছিলেন, আল্লাহ এবার যেন ঝামেলাটা বড় না হয়। ফোনের ওপাশ থেকে সানজিদ খানের গভীর গলা ভেসে এলো, আপা সাহির পৌঁছেছে তো? গুলজার বিবি বিরক্ত গলায় বলল, না তো, তুই তো বললি দুপুরের মধ্যে চলে আসবি। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, কিন্তু আমাদের সাহির এলো না। ছেলেটা আমার কোথায় গেল রে ভাই? সানজিদ খান বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি না, তবে আপা ওর গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে। আমি চিন্তায় আছি আপা, অত দূরে ও গাড়ি নিয়ে পৌঁছতে পারবে তো? আমার কি চিন্তা হচ্ছে না সানজিদ? আমার একমাত্র ভাতিজা, আল্লাহ আল্লাহ, ওকে একাকে গাড়ি নিয়ে ছাড়লি কেন? ওহ আপা, তোর ভাতিজার কথা বলিস না। ছেলেটা শহরে থেকে এতদিন যা ইচ্ছে তাই করেছে। ওকে একটু শাসন কর, একদম লুজ দিস না। তুই মানুষের মতো মানুষ কর। আমি বললে তুই ওকে এখানে পাঠাবি, তার আগে একদম না। গুলজার বিবির ভ্রু কুঁচকে উঠল, বিরক্ত গলায় বলল, আমি তো ঠিক করে রেখেছি এই বাড়িতে ঢোকার পর ওর শহুরে আভাব সব ঝেড়ে ফেলতে বাধ্য করব। জীবনটা কি এত সহজ? এখানে এসে পরিশ্রম না করলে খাবারটাও জুটবে না, ওকে তা বুঝতে হবে। গুলজার বিবি ফোনে সানজিদ খানের সাথে এসব কথা বলছিল। হঠাৎ সামনের কাঁচা রাস্তা দিয়ে একটা গাড়ির আওয়াজ এলো, আর গ্রামের ছোট ছোট ছেলেরা গাড়ির পিছনে ছুটছিল চিৎকার করতে করতে, গাড়ি এসেছে, গাড়ি এসেছে, শহরের বাবু এসেছে। গাড়িটা ধীরে ধীরে থামলো শেখ বাড়ির সামনে। ধুলো বাতাসে চারিদিকটা অন্ধকার হয়ে গেল। গুলজার বিবি কানে ফোন রেখে হাঁ করে তাকিয়ে রইল। আশরফ আর ফারিহা বাড়ি থেকে বেরিয়ে এলো। আশফাক উল্লাহ ধীরে ধীরে দরজার চৌখাটে এসে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে নেমে এলো সাহির। কালো রোদ চশমা চোখে, টাইট জিন্স আর একটা দামি ব্র্যান্ডের টি শার্ট গায়ে, মুখে বিরক্তির ছাপ। চারপাশে ধুলো ঝাড়তে ঝাড়তে সে গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকালো। তাকে দেখে গুলজার বিবির চোখ বড় বড় হয়ে গেল। ফোনের ওপাশ থেকে সানজিদ খানও তখন বলছিল, আপা সাহির পৌঁছেছে তো? গুলজার বিবি হতবাক স্বরে বলল, হ্যাঁ পৌঁছেছে। কিন্তু তখনও ফোনটা না কেটে তড়িঘড়ি করে এগিয়ে গেল গেটের দিকে। এদিকে সানজিদ ফোনে আপা আপা বলে চিৎকার করে যাচ্ছিল। কিন্তু সাহিরকে দেখে গুলজার বিবি ফোনে যে তার ভাই কথা বলছে তা ভুলে গেছে। চিৎকার করে বলতে লাগলো, বাবা বাবা, আমার ভাতিজা তো একদম বড় হয়ে গেছে। সাহির এগিয়ে এসে বলল, ফুপু। গুলজার বিবি ঠোঁট কামড়ে বলল, ওরে আমার ভাতিজা, ফুপুর জান, তুই আমাকে চিনতে পারলি? হ্যাঁ, তোমাকে চিনতে পারবো না? ছোটবেলা যখন আব্বু আম্মুর সাথে এখানে এসেছিলাম, তুমি আমাকে আদর করতে, ভালোবাসতে, আর আমি তোমার লম্বা নাকটা টেনে ধরতাম, তুমি চিৎকার করতে। ওরে আমার দুষ্টু ভাতিজা, এতদিনের কথা এখনো তুই মনে রেখেছিস? সাহির তখন আশফাক উল্লাহর দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ফুপা, আপনি ভালো আছেন?
আশফাকুল্লাহ এগিয়ে এসে বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশরফকে গলায় জড়িয়ে বলল, আমার ভাই আশরফ, আমার বোন ফারিহা। ফারিহা, কি করছিস এখন? এবছর উচ্চ মাধ্যমিক দেব ভাইজান। শাহিনার খবর কি? সে কি করছে? সেও ঠিক তোর মতো বড় হয়ে গেছে, তোর মতো এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। গুলজার বিবি বলল, চল বাবা, ভেতরে চল। তখনই শাহিরের মনে পড়ল তার ব্যাগের কথা। তার পোশাক আশাকের ব্যাগ দুটো গাড়ির মধ্যে আছে। ফুপু, আমি আমার ব্যাগ দুটো গাড়ি থেকে আনছি, আশরফ ভাই আমাকে একটু হেল্প কর। আসলে শেখেদের বাড়িটা ঘিরা মাটির পাঁচিল দিয়ে। গেটটা ছোট হওয়ার ফলে বাড়ির উঠানে গাড়িটা আনা যাচ্ছিল না, তাই তাকে গাড়িটা পাঁচিলের বাইরে রাখতে হয়েছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশের কোণে সূর্যের শেষ আলোর রেখা মিলিয়ে যেতে শুরু করেছে। শাহির আশরফকে সাথে নিয়ে গাড়ির দিকে এগোলো। এদিকে ঠিক তখনই মুন্নি একদল ছাগল নিয়ে বাড়ি ফিরছিল। মাথায় ওড়না জড়ানো, হাতে লাঠি ধরা। মুন্নি বেশ বেঁটে, তার ছোট ছোট পায়ের তালে তালে ছাগলগুলো মাটির রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটছিল। মুন্নি আপন মনে ছাগলদের সাথে কথা বলে যাচ্ছিল। এই লালু, এদিকে আয়। এই কালু, তুই এত দুষ্টুমি করছিস কেন রে? সিধু, আর তুই কোথায় যাচ্ছিস? ভোলু, তুই সোজা চল। ছাগলগুলো তার কথায় মাঝে মধ্যে মাথা তুলে নাড়ে, আবার ব্যয় ব্যয় করে চলতে থাকে। ঠিক তখনই রাস্তার বাঁক পেরোতেই দেখা যাচ্ছে সেই কালো রঙের গাড়িটা। ঝকঝকে সেই গাড়িটা দাঁড়িয়ে আছে গেটের কাছে। মুন্নির চোখ গাড়িটার দিকে আটকে গেল। কৌতূহল ভরা চোখে সে তাকিয়ে রইল গাড়িটার দিকে। তারপর একটু এগিয়ে গিয়ে ভালো করে দেখতে পেল সেই শাহির বলে ছেলেটার সাথে দাদা আশরফ কিছু করছে। এখানে কেন? বড় ভাইয়া ওর সাথে কি করছে? অদ্ভুত রকমের মনে হচ্ছিল মুন্নির। মুন্নি নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলো, ও কে? ও আমাদের এখানে কি করছে? সে ছাগলগুলোর দিকে একবার তাকায় তো আবার শাহিরের দিকে তাকায়। তারপর সে নিজেই নিজেকে বলল, মুন্নি, ও দেখতে বেশ রাজপুত্রের মতো, তুই কিন্তু ওর থেকে সাবধানে থাকিস। এদিকে এক মনে গাড়ির ডিগি খুলে ব্যাগ দুটি বের করে নিল শাহির। নিজে একটা ব্যাগ কাঁধে তুলে নিল, আর অন্যটি ধরিয়ে দিল আশরফের হাতে, আর ক্লান্ত গলায় বলল, চল ভাই, বাড়ির ভেতরে যাই, একটু বিশ্রাম নিতে হবে। এদিকে মুন্নির চোখে যেন অজানা প্রশ্নের ঝড় বইতে শুরু করল। সে মনে মনে বলল, শহরে বাবু কি বড় আম্মার বাড়িতে এসেছে? ও কে? ও কি জন্য এখানে এসেছে? ধন্যবাদ পর্বটি শোনার জন্য। পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই আমাকে ফলো করুন।